জেকিল ও মিস্টার হাইড। ডক্টর ল্যানিও। দিন কেটে যায়। পুলিশ স্যার ড্যানভার্স কেরুর হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য হাজার হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করল, কিন্তু হাইডের কোনো খোঁজখবর পাওয়া গেল না। কেউই তার সন্ধান দিতে পারল না, যেন তার অস্তিত্বই কোনো কালে ছিল না। পুলিশি সন্ধানের ফলে হাইডের অনেক নিষ্ঠুর কার্যকলাপের কাহিনী উন্মোচিত হলো। তার অতীতের নিষ্ঠুরতা, অবিচার এবং নানাবিধ দুষ্কর্মের ঘটনা প্রকাশিত হল, কিন্তু তার বর্তমান অবস্থিতি সম্পর্কে প্রায় কিছুই জানা গেল না। ঘটনার দিন সোহো স্ট্রিটের বাসার থেকে সেই যে লাপাত্তা হয়েছে মিস্টার হাইড, তার আর কোনো খবরই জানা যায়। যে কোনো উত্তেজিত ঘটনাই একসময় স্থিমিত হয়ে আসে। স্যার কেরুর হত্যাকাণ্ডে খুব ভেঙে পড়েছিলেন আটারসন, কিন্তু হাইডের অন্তর্ধানে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কোনো অগ্রগতি হলো না। ডক্টর জেকিল হাইডের কবল থেকে মুক্তি পেয়ে আগের মতোই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেলেন। আগের মতোই তিনি সামাজিক উৎসব অনুষ্ঠানে যোগ দিতে লাগলেন। বন্ধুবান্ধবের সঙ্গে পুরনো সম্পর্কটা আবার চাঙ্গা হয়ে উঠল। তার চোখ মুখে রোগাক্রান্ত নৈরাশ্যের ভাব মুছে গিয়ে পুরনো উজ্জ্বল দুটি ফিরে এলো। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব নিয়ে বাড়িতে নিয়মিত নৈশভোজের ব্যবস্থা করতে লাগলেন। বুক থেকে যেন তার বড় একটা পাথর নেমে গেছে। অনেক দিন বাদে তিনিও বন্ধুবান্ধবের বাড়িতে যাওয়া আসা শুরু করলেন। বহুদিন পর যেন তিনি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। এইভাবে নিরবচ্ছিন্ন শান্তিতে কেটে গেল দীর্ঘ 2 মাস। 8 জানুয়ারি আটারসন জেকিলের বাড়িতে ছোটখাটো একটি পার্টিতে অংশ নিল। ডক্টর ল্যানিওনও ছিলেন সেখানে। প্রত্যেকের আচরণেই যেন ফিরে এলো পুরনো সেই দিনের কথা। পুরনো 3 বন্ধুর যেন পুনর্মিলনী উৎসব হলো, কিন্তু 2 দিন বাদেই সব কিছু বদলে গেল। পরপর 2 দিন 12 এবং 14 জানুয়ারি আটারসন গেলেন ডক্টর জেকিলের বাসায়। বন্ধুর সঙ্গে দেখা করতে দেওয়া হলো না তাকে। মাত্র কয়েকদিন আগে আনন্দের যে বন্যা ডেকেছিল, তা যেন নিমিষেই উবে গেল। ল্যাবরেটরি রুমের দরজা বন্ধ। পুল জানালো ডক্টর ঘরের মধ্যে একা আছে, কিন্তু তিনি কারো সঙ্গে দেখা করবেন না। জেকিল বন্ধ ঘরে একা বসেছিলেন। আটারসনের অনুরোধেও দরজা খুললেন না। আটারসনের কিঞ্চিত রাগ হলো, তার চেয়ে তিনি বিস্মিত হলেন বেশি। পরদিন তিনি আবার গেলেন। একই জবাব পেয়ে আশাহত হতে হলো তার। গত 2 মাস ধরে প্রায় নিয়মিত তিনি এ বাড়িতে এসেছেন। এই পরিবর্তনের কোনো কারণ তিনি বুঝতে পারলেন না। বুকের মধ্যে যেন একটা ভারী পাথর চেপে বসল। দিন 6 পরে তিনি ডক্টর ড্যানিয়েলের বাড়িতে গেলেন। পুরনো বন্ধুর কাছে কোনো খবর পাওয়া যায় কি না দেখা যাক। তার বাড়িতে প্রবেশাধিকারে কোনো বাধা নেই, কিন্তু ল্যানিয়েলের দুর্দশাগ্রস্ত চেহারা দেখে তিনি বড়ই অবাক হলেন। রক্তহীন, ফ্যাকাশে মুখ, ক্রমাগত রাত্রি জাগরণের কালো ছাপ তার চেহারা, যেন তার নামে মৃত্যু পরোয়ানা লিখে গেছে। একই রকমই আসন্ন মৃত্যু চিহ্ন চোখে মুখে। উজ্জ্বল মানুষটি নেতিয়ে পড়েছে, চামড়া ঝুলে পড়েছে। তিনি যেন অনেক বুড়ো হয়ে গেছেন। শুধু শরীরেরই পরিবর্তন ঘটেনি, মানসিকভাবেও তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। চোখে মুখে যেন তার বিভীষিকার। আটারসন ভাবলেন, একেই কি মৃত্যু ভয় বলে? ল্যানিয়েল নিজে একজন ডাক্তার, হয়তো বুঝতে পেরেছেন মৃত্যু তার নিকটবর্তী, তাই তিনি ভেঙে পড়েছেন করুণ হতাশা। আটারসন উদ্বেগাকুল হয়ে জানতে চাইলেন, কি ব্যাপার ভাই, কি হয়েছে? গভীর হতাশায় ভেঙে পড়ল ল্যানিয়নের কণ্ঠস্বর। জীবনে একটা করুণ আঘাত পেয়েছি। এই ধাক্কা আমি আর সামলে উঠতে পারবো না। এখন শুধু দিন গণনার কথা। হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আমিও শেষ হয়ে যাব। কথা বলতে বলতে ল্যানিয়েলের মুখের আদল বদলে গেল। আটারসন বললেন, ডক্টর জেকিলও অসুস্থ। তার সঙ্গে কি এর মধ্যে তোমার কোনো দেখা সাক্ষাৎ হয়েছে? উত্তেজনায় হাত পা কাঁপতে লাগলো ল্যানিয়েল। একটা শীর্ণ কম্পিত হাত
তুলে তিনি বললেন, আমার সামনে আর জেকিলের নাম উচ্চারণ করো না, আমি তার নাম শুনতে চাই। তারপর টেনে টেনে ধীর স্বরে তিনি বললেন, আমার চোখে জেকিল এখন মৃত, ওর কথা দয়া করে আমাকে বলো না। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমরা তিনজনই বহু পুরনো বন্ধু, নতুন করে বন্ধু তৈরি করার বয়সও আমাদের নেই, কিন্তু আর কিছুই করার নেই, তার চেয়ে বরং জেকিলকেই জিজ্ঞেস করো। ল্যানিয়েন ক্ষিপ্ত হয়ে জবাব দিলেন, সে তো আমার সঙ্গে দেখাই করতে চায় না। এতে অবাক হওয়ার কিছু নেই আন্ডারসন, আমার মৃত্যুর পর হয়তো তুমি সব জানতে পারবে, আমি তোমাকে কিছু বলতে পারবো না, কোনটা ঠিক আর কোনটা ভুল। আমার পাশে তুমি বসে অন্য কথা বলো, ওই প্রসঙ্গ উত্থাপন করো না, আমি জেকিলের প্রসঙ্গ সহ্য করতে পারি। সে রাত্রে ফিরেই বাড়িতে আন্ডারসন ডক্টর জেকিলের অভিযোগ করে একটি চিঠি লেখে। তার প্রতি ল্যানিয়েনের তীব্র ঘৃণা ও রাগের কথা উল্লেখ করলেন। কেন তিনি বন্ধ করে নিজেকে অমন করে আটকে রেখেছেন, কেনই বা তিনি তার সঙ্গে দেখা করতে আগ্রহী নন, চিঠিতে সবিস্তারে এসব জানতে চাইলেন আন্ডারসন। পরদিন সে চিঠির জবাব এলো, খুবই মর্মন্বিত ও করুণ ভাষায় লেখা দীর্ঘ একটি চিঠি, মাঝে রহস্যময় কিছু বাক্য যার অর্থ সম্পূর্ণ পরিষ্কার নয়। ল্যানিয়েনের সঙ্গে বিচ্ছেদের কোনো মীমাংসা আর সম্ভব নয়। আমি আর পুরনো বন্ধুকে কোনো দোষ দিচ্ছি না, তার কোনো অপরাধ নেই, তার সঙ্গে আমার সম্পর্ক চুকে গেছে। তার সঙ্গে দেখা না হওয়াটাই আশাব্যঞ্জক। এখন থেকে আমি নীরবে নিভৃতে একাকী জীবনযাপন করতে চাই, এতে তুমি বিস্মিত হইও না। তোমার জন্য যদি আমার দরজা বন্ধও থাকে, তবু তুমি আমার বন্ধুত্বে অবিশ্বাস করো না। আমার অন্ধকার পথে তুমি আমাকে একাকী চলতে দাও। আমি নিজের উপর ভয়ানক শাস্তি ও বিপদ ডেকে এনেছি। আমার পাপের কোনো শেষ নেই, এই পাপের শাস্তি আমাকে বহন করতেই হবে। এই পৃথিবীতে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আমাকে, হয়তো এটাই আমার ললাট লিখন। আন্ডারসন, আমার একাকিত্বে বাধা সৃষ্টি না করে তুমি আমার পাপের বোঝা কিছুটা কমাবে। চিঠি পড়ে আন্ডারসন বিস্ময়ে হতবাক হয়ে গেল। হাইডের বিভৎস প্রভাব কেটে যাওয়ার পর ডক্টর জেকিল সুস্থ স্বাভাবিক পুরনো দিনগুলো ফিরে পেয়েছিলেন। সপ্তাহখানেক আগেও বন্ধুবান্ধবের সঙ্গে তিনি আমোদ প্রমোদে মেতে উঠেছিলেন। আনন্দ উচ্ছল হাসি খুশি সম্মানিত মানুষের মতোই জীবনযাপন শুরু করেছিলেন। হঠাৎ কি এমন ঘটে গেল যে বন্ধুবান্ধব আরামায়ের সব পরিত্যাগ করে জীবনের প্রতি অসীম নৈরাশ্য নিয়ে তিনি একা হয়ে পড়লেন। এত দ্রুত পরিবর্তন তো মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। ল্যানিয়েনের কথাবার্তা ও আচরণ থেকে সন্দেহ হচ্ছে ব্যাপারটি খুব সাধারণ নয়, এর মধ্যে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। এক সপ্তাহের মধ্যেই ল্যানিয়েন বিছানায় শায়িত হয়ে পড়লেন। পক্ষকালের মধ্যেই তার মৃত্যু ঘটল। মৃতদেহ সৎকার করে ফিরে এলেন আন্ডারসন। মনটা আজ তার বিষণ্ণ, কেমন ফাঁকা ফাঁকা বোধ করতে লাগলেন। অফিস রুমে এসে ড্রয়ার টেনে তিনি একটা লম্বা খাম বের করলেন। যথারীতি খামটা সিলমোহর করা, খামের উপর লেখা একান্ত গোপনীয়, শুধু আন্ডারসনের জন্য। আমার মৃত্যুর পরে এই খাম খোলা যাবে, যদি আগে আন্ডারসনের মৃত্যু হয় তবে খামটি যেন পুড়িয়ে ফেলা হয়। এই লেখা পড়ে আইনজীবী আন্ডারসন খুব বিস্মিত হলেন। এক বন্ধুকে আজ মাটির নিচে রেখে এসেছি, আর এই বন্ধুকেও কি আজ হারাতে হবে? ভয় কাটিয়ে নিঃসংকোচিত্তে আন্ডারসন খামটি খুললেন। ভেতরে সিল করা আরেকটি চিঠি, উপরে লেখা ডক্টর জেকিলের মৃত্যু বা অন্তর্ধানের পরেই যেন খামটি খোলা হয়। আন্ডারসন নিজেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। আবার সেই অন্তর্ধানের কথা। জেকিলের ফেরত দেওয়া উইলের মধ্যেও লেখা ছিল অন্তর্ধান প্রসঙ্গে। উইলে অন্তর্ধানের রহস্যটা একেবারে পরিষ্কার। হাইড হয়তো সে উইলটি জোর করে লিখিয়েছিল, কিন্তু সেটা ছিল হাইডের একটা কুৎসিত চক্রান্ত। কিন্তু ল্যানিয়েন অন্তর্ধানের কথা লিখলেন কেন? অন্তর্ধান বলতে কি তিনি কি বোঝাতে চাচ্ছেন? এক প্রবল কৌতূহল তারা করতে লাগলো আন্ডারসনকে। খামের ভেতরে কি লেখা আছে তা জানার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে উঠলেন তিনি। কিন্তু পেশার প্রতি তিনি সৎ এবং মৃত বন্ধুর অনুরোধ রক্ষা করার জন্য অদম্য
কৌতূহলকে তিনি দমন করলেন। খামটা সিন্ধুকের গোপনতম স্থানে আবার যত্ন করে রেখে দিলেন। কৌতূহল দাবিয়ে রাখা এক কথা, তাকে জয় করা আরেক কথা। সেদিন থেকে জেকিলের ব্যাপারে কিছুটা আগ্রহ হারিয়ে ফেললেন আন্ডারসন। হয়তো তিনি জেকিলের আচরণে ভয়ানক আহত বোধ করেছেন, কিংবা ব্যাপারটি বিভীষিকার চোখে দেখেছেন। জেকিলের খোঁজ খবর নেওয়ার জন্য বাসায় যেতেন তিনি, কিন্তু আগের মতোই ফিরে আসতে হতো তাকে। পুলের কাছ থেকে মাঝে মাঝে খবর পেতেন, আশাপ্রদ খবর নয় যেসব। ডক্টর দিনে দিনে আরও যেন রহস্যময় হয়ে উঠেছেন, আরও একাকী, নিঃসঙ্গতে আচ্ছন্ন তিনি। ল্যাবরেটরির সেই ভ্যাবসা ঘরটিতে তিনি একা থাকেন, সেখানেই তিনি ঘুমান, খাওয়া দাওয়া করেন, কোনো কিছুতেই তার উৎসাহ নেই। আরও নীরব হয়ে গেছেন, কিছু পড়েনও না। কি যে তিনি করছেন সে নিজেও জানেন না। অ্যান্ডারসন জেকিলের উদ্ভট আচরণে অভ্যস্ত হয়ে পড়লেন। তার সংবাদ শুনে একটু বিচলিত হন না। ধীরে ধীরে অ্যান্ডারসন জেকিলের বাড়িতে যাওয়া আসা কমিয়ে দিলেন।